তো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি। আমি ঐশ্বর্য বিশ্বাস। আজ আমরা আলোচনা করব ভারতীয় অর্থনীতি থেকে। তো ভারতীয় অর্থনীতি থেকে আজকের আমাদের আলোচ্য বিষয় কিন্তু অর্থনীতির ভূমিকা। এবার এই অর্থনীতির ভূমিকা কোনটা, এটা কিন্তু ফার্স্ট ক্লাস। কোনটার দেখো, দেওয়া রয়েছে তোমাদের মিশন পুলিশ ব্যাচ ক্লাস 1। এই যে তোমাদের যদি সামনে আমরা 3 মাস ধরে চলি, তোমাদের আর পরীক্ষা রয়েছে, তাহলে এই 3 মাসের মধ্যে কিন্তু আমরা তোমাদের সিলেবাস কমপ্লিট করব। প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস কিন্তু আমরা কমপ্লিট করব। তো এই সিঙ্গেল ভিডিওর মাধ্যমে ভারতীয় অর্থনীতির ভূমিকা, একটা সিঙ্গেল ভিডিওর মাধ্যমে তোমরা ডিটেলস পাচ্ছ, সঙ্গে এমসিকিউ পাচ্ছ। ঠিক আছে, এই প্রথম আমরা আমাদের ক্লাসগুলোতে একদম একটা সিঙ্গেল ভিডিওর মাধ্যমে কিন্তু তোমাদের চেষ্টা করো প্রত্যেকটা কনসেপ্ট বুঝিয়ে দেওয়া, এমনকি সেই কনসেপ্ট বোঝানোর পরে তোমাদের এমসিকিউ প্র্যাকটিস করানো, যাতে কি প্রশ্নগুলো আসছে তোমরা বুঝতে পারো। ঠিক আছে, তো তোমরা যারা ডাব্লিউবির প্রিপারেশন নিচ্ছ এবং তোমাদের বন্ধু বান্ধব যারা ডাব্লিউবির প্রিপারেশন নিচ্ছে, তাদেরকে অবশ্যই কিন্তু ভিডিওগুলি সেন্ড করবে, যাতে তারা বুঝতে পারে যে কীরকম টাইপের প্রশ্ন আসছে। আর কম সময়ে সেরা প্রস্তুতি নেওয়ার জন্য কিন্তু তোমরা অবশ্যই বাংলা ডিফেন্স একাডেমিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আচ্ছা, তো চলো একবার রুটিনটা দেখে নেই। দেখো, রুটিনটা একটু আবছা হয়ে গেছে। আচ্ছা, তো আমি একবার বলে দিচ্ছি, আশা করা যায় বুঝতে পারছো তোমরা। একবার তাও বলে দিচ্ছি। দেখো দেখো রবিবার সকাল 9টায় ক্লাস থাকে না, ডাব্লিউপি রুটিন এটা। দেখো, মিশন পুলিশ ব্যাচ রুটিন এটা। রবিবার সকাল 9টায় ক্লাস নেই, কিন্তু সন্ধ্যে 7টায় রিজনিং ক্লাস রয়েছে। এরপর দেখো, সোমবার দিন ইংরেজি ক্লাস রয়েছে সন্ধ্যে 7টায়। মঙ্গলবার দিন অঙ্ক ক্লাস রয়েছে সকাল 9টায়, আর ভূগোল রয়েছে সন্ধ্যে 7টায়। এরপর বুধবার সকালটা গ্যাপ রয়েছে, বুধবার রাতে রয়েছে অঙ্ক ক্লাস। বৃহস্পতিবার অর্থাৎ আজ অর্থনীতি ক্লাস হচ্ছে, তাই তো, এটা এখন হচ্ছে, কন্টিনিউ হচ্ছে এটা। আর রাতে কিন্তু রয়েছে ইংরেজি ক্লাস রয়েছে। এরপর শুক্রবার আবার সকাল 9টায় কিন্তু পলিটির ক্লাস আছে, আর রাতে ফাঁকা রয়েছে। আর শনিবার দিন ইতিহাসের ক্লাস রয়েছে সকালে, আর রাতে কিন্তু অঙ্কর ক্লাস রয়েছে। এই গেল তোমাদের ক্লাস রুটিনটা। এবার আমার সঙ্গে তোমাদের কথা হবে এই অর্থনীতির ক্লাসের দিন, অর্থাৎ বৃহস্পতিবার সকাল 9টায়, আর পলিটি ক্লাসের দিন অর্থাৎ শুক্রবার সকাল 9টায়। এর বাইরেও তোমরা কিন্তু একটা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস পাবে, সিএ অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস পাবে প্রত্যেক সপ্তাহে বলা যাবে না, প্রত্যেক মাসে বলতে হবে। 1 তারিখ, 7 তারিখ, 14 তারিখ, 28 তারিখ, আর মাস যদি 30 হয় 30 তারিখ, 31 হলে 31 তারিখ তোমরা একটা ভিডিও পাবে। এবার পার মান্থ তোমরা 5টা ভিডিও পাবে। ঠিক আছে, এমনকি তোমরা যদি চাও যে আমরা 2024-এর ভিডিওগুলো যদি চাও যে 24-এর কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখবে, তাহলে প্লে লিস্টে দেওয়া রয়েছে সেগুলো কারেন্ট অ্যাফেয়ার্সে 2024, সেখান থেকে তোমরা চাইলে দেখে নিতে পারো। আর যদি না চাও যে একটা ম্যারাথন ক্লাস চাও 2024-এ কারেন্ট অ্যাফেয়ার্সের, সেটাও আমি কিন্তু চাইলে নিতেই পারি। তো যাই হোক, কারেন্ট অ্যাফেয়ার্সটা তাহলে এক্সট্রা দিনে আসবে, এটা অবশ্যই দেখবে দুপুর 12টা নাগাদ ক্লাস আসবে। ঠিক আছে, দুপুর 12টার দিকে এই ক্লাসগুলো আসবে কারেন্ট অ্যাফেয়ার্সে। ঠিক আছে, চ্যানেলটাকে ফলো করো, আশা করা যায় আমরা খুব কম সময়ে সেরা প্রস্তুতি নিতে পারবো। এবার আমরা আলোচনা করব আজকে, যেহেতু আজ বৃহস্পতিবার, আমরা আলোচনা করব অর্থনীতি থেকে। দেখো, অর্থনীতির ভূমিকা একদম অর্থনীতির প্রথম চ্যাপ্টার। এর আগেও তোমরা যারা বাংলা ডিফেন্স একাডেমিতে ক্লাস করেছিলে, তোমরা অর্থনীতির ভূমিকা সম্পর্কে আগেও পড়েছো। ঠিক আছে, আমাদের চ্যানেলে কিন্তু আরেকটা ভিডিও অর্থনীতির ভূমিকা থেকে তৈরি করা রয়েছে। দেখো, গ্রিক শব্দ ওকিওনমিয়া থেকে ইকোনমিক্স শব্দটি উৎপত্তি। গ্রিক শব্দ ওকিওনমিয়া, ওকিওনমিয়া থেকেই তাহলে এই ইকোনমিক্স শব্দটি উৎপত্তি হয়েছে। এবার ওকিওনমিয়া শব্দটির অর্থ হলো পরিবার পরিচালনা করা। ওকিওনমিয়া শব্দটির অর্থ পরিবার পরিচালনা করা। এবার এই যে ওকিও আর এই নমিয়া, এই দুটোকে যদি ভাগ করা যায়, ওকিও কথার অর্থ কি? কাস্টম অর ল। আর নমিয়া কথার অর্থ হাউস, অর্থাৎ আমরা বলতেই পারি ঘরের নিয়ম, তাই তো। দেখো, অর্থনীতির সংজ্ঞা সম্বন্ধে বহু অর্থনীতিবিদ নানা ধারণা পোষণ করেছেন।
অর্থনীতির সংজ্ঞাটা কীরকম হবে, অর্থনীতি কাকে বলবে, এটার জন্য বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্নভাবে নানান সময় নানান সংজ্ঞা কিন্তু দিয়েছেন। দেখো 1776 সালে আধুনিক অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ তার লেখা অ্যান ইনকোয়ারি ইন্টু দ্য নেচার অ্যান্ড কজেস অফ ওয়েলথ অফ নেশনস গ্রন্থে অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান বলেছেন। এবার 1776 সালে কে আধুনিক অর্থনীতিবিদ বা আধুনিক অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ তার যে বই, বিখ্যাত বই অ্যান ইনকোয়ারি ইন্টু দ্য নেচার অ্যান্ড কজেস অফ ওয়েলথ অফ নেশনস গ্রন্থে অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান বলেছে। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ এটা। দেখো অর্থনীতির শাখা, দেখো অর্থনীতি কি কি শাখা রয়েছে। র্যাগনার ফিঞ্চের মতে ঐতিহ্যগতভাবে অর্থনীতি দুই ধরনের। র্যাগনার ফিঞ্চ তাহলে বলেছে অর্থনীতি তাহলে দুই ধরনের, কি কি সেগুলি সম্পর্কে নিচে আলোচনা করা হলো। এবার এই যে র্যাগনার ফিঞ্চ তার মতে অর্থনীতি দুই রকমের, কি কি সেই অর্থনীতিগুলো দেখো। প্রথমে রয়েছে মাইক্রো ইকোনমিক্স, যেটাকে ক্ষুদ্র অর্থনীতি বলা হয়। অর্থনীতি দুই রকমের, র্যাগনার ফিঞ্চেরটাই দেখি প্রথমে। এই অর্থনীতি যোগান ও চাহিদার উপর নির্ভর করে, যোগান। এবার যোগানটা ঠিক বুঝতে পারছো, যখন যোগান বেশি, প্রচুর আম, এই এখন আমের সিজন চলছে, প্রচুর আমের আমদানি হচ্ছে, তখন কি দাম কমে যাচ্ছে, তাই বলে কিন্তু ডিমান্ড কমছে না, অবশ্যই ডিমান্ড আছে। এবার যোগান যদি যেটা আমাদের চাহিদার বাইরে চলে যাবে, যখন চাহিদা এতটা মানুষ খাচ্ছে না, তখন কি অবশ্যই দাম কিন্তু কমতে থাকবে। ধরে নাও তোমাদের গ্রামে বা তোমাদের শহরে 5,000 জন মানুষ আছে, 5,000 জনে প্রত্যেক দিন যদি 5,000 কুইন্টাল আম আসে, এটা কি সম্ভব? 5,000 জন 5,000 কুইন্টাল আম সম্ভব? অবশ্যই সম্ভব না। তাহলে একটা নর্মাল ব্যাপার হিসাব করতে হবে এরকম ভাবে, যেখানে ধরে নাও একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আসবে, তার থেকে একটু বেশি চাহিদা পূরণ করবে, কিন্তু যদি অনেকটাই বেশি আসে তাহলে কি এটা অপব্যবহার হয়ে যাবে। তো দেখো বলা আছে যোগান ও চাহিদা, যোগান সাপ্লাই আর ডিমান্ড, সাপ্লাই যত বেশি থাকবে ডিমান্ড একটু হলেও কমতে থাকবে বা দাম কমতে থাকবে, তাই না? বাজার মূল্য ও চাহিদার উপর মূল্যের হ্রাস ও বৃদ্ধি হয়। বাজার মূল্য অর্থাৎ মার্কেট প্রাইস, মার্কেট প্রাইসের উপর কিন্তু এই মূল্যের হ্রাস ও বৃদ্ধি হয়ে থাকে। ম্যাক্রো ইকোনমিক্স অর্থাৎ দীর্ঘ অর্থনীতিটা দেখো, সমস্ত অর্থনৈতিক পদ্ধতিকেই বোঝানো হয়েছে এই দীর্ঘ অর্থনীতিতে, সমস্ত পদ্ধতিকে। এটা একদম নর্মাল প্রথমটা যেটা রয়েছে সেটাতে কিন্তু দেখো রয়েছে শুধুমাত্র যোগান ও চাহিদার কথা বলা রয়েছে, কিন্তু এই যে ম্যাক্রো ইকোনমিক্সটা যেটা রয়েছে সেটার মধ্যে কিন্তু দেখো সমস্ত অর্থনীতিকে কিন্তু বোঝানো রয়েছে। দেখো অর্থনীতিতে জিডিপি অর্থাৎ পুরো নাম কি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, জিএনপি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, বিওপি ব্যালেন্স অফ পেমেন্ট, পভার্টি, আনএমপ্লয়মেন্ট, প্রত্যেকটা কিছুকে কিন্তু বোঝানো হয়েছে। এবার জিডিপি দেশের মধ্যে বা দেশের সীমানার মধ্যে যা ইনকাম করা হচ্ছে বা তৈরি করা হচ্ছে, যেটা থেকে মুনাফা আসছে, দেশের ভেতরে হতে হবে, দেশের সীমানার মধ্যে, সেটাই জিডিপির মধ্যে পড়ছে। এরপর জিএনপি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, ঠিক আছে। ভারতীয়রা ভারতীয়রা যাদের কাছে সিটিজেনশিপ কার্ড আছে, ভারতীয়রা সেটা বিদেশের যে কোনো জায়গা থেকে ইনকাম করুক না কেন, সেই টাকা যদি জেনারেট হয়ে থাকে সেটা জিএনপি অর্থাৎ গ্রস ন্যাশনাল প্রোডাক্টের মধ্যে পড়ছে। এরপর দেখো বিওপি ব্যালেন্স অফ পেমেন্ট, এখানে কিন্তু বলা রয়েছে যে ব্যালেন্স অফ পেমেন্টটা একটা কাজের জন্য নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট সবাইকে ঠিক রাখা। পভার্টি অর্থাৎ দারিদ্রতা, দারিদ্রতা সম্পর্কে আমি আগেও বলেছি। তো দারিদ্রতা বলতেই পারো একটা বিশ্ব ব্যাংক একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ধরে দিয়েছে যে এই টাকাটার নিচে যদি কেউ ইনকাম করে $1.9, তার নিচে যদি কেউ ইনকাম করে তাহলে তাকে দরিদ্র বলতে হবে, আর তার উপরে যদি ইনকাম করে তাহলে তাকে দরিদ্র বলা যাবে না। আচ্ছা, দরিদ্রতা। আনএমপ্লয়মেন্ট বেকারত্ব, কোনো ব্যক্তি যদি বছরে 283 দিনের বেশি কাজ করে তাহলে তাকে বেকার বলা, কাজ করলেই তাকে বেকার বলা যাবে না, আর 283 দিনের কম কাজ করলে কিন্তু তাকে বেকার বলা যাবে। আর অবশ্যই এটা 8 ঘন্টার মতন কাজ পেতে হবে, যদি 8 ঘন্টা কাজ পেয়ে থাকে তাহলে তাকে কি বেকার বলা যাবে না। আশা করা যায় বুঝতে পারলে পুরো ইকোনমিক সিস্টেম কিন্তু এই দীর্ঘ অর্থনীতির মধ্যে রয়েছে। আর এখানে ম্যাক্রো ইকোনমিক্সে বা মাইক্রো ইকোনমিক্সে কিন্তু শুধুমাত্র চাহিদা আর যোগানের কথাই বলা রয়েছে। এরপরে দেখো অর্থনীতির প্রকারভেদ, এবার প্রকারভেদগুলো ভালো মতন পড়বে। আগেরটা বললাম অর্থনীতির শাখা, এবার প্রকারভেদ। দেখো মুক্ত বাজার অর্থনীতি, যেটা ওপেন মার্কেট ইকোনমি বলা হয়। দেখো
এই অর্থনীতিতে সরকারি হস্তক্ষেপ বেসরকারি সংস্থার দ্বারা দেশের অর্থনীতিকে সচল রাখা হয়। এই যে অর্থনীতিটা আছে, যেটা মুক্তবাজার অর্থনীতি, এটা পুরোপুরিভাবে কি সরকারি হস্তক্ষেপে বেসরকারি সংস্থার দ্বারা। সরকার সাহায্য করে, বেসরকারি সংস্থাকে সরকার পিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু অ্যাকচুয়ালি সরকারকে কিন্তু সরকারি খরচ চালায় বা সরকারকে ট্যাক্স দিয়ে থাকে এই বেসরকারি সংস্থা। যেমন কোন দেশে রয়েছে, এটা ইউএসএ তে রয়েছে, ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে এই মুক্তবাজার অর্থনীতিটা সচল। এরপর দেখো ধনতান্ত্রিক অর্থনীতি, বুঝতেই পারছো টাকা পয়সা, ক্যাপিটাল থাকতে লাগবে, তাহলেই তোমার এই ধনতান্ত্রিক অর্থনীতির মধ্যে পড়বে। প্রখ্যাত অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ তার ওয়েলথ অফ নেশনস 1776 গ্রন্থে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার কথা উল্লেখ করেছেন। তাহলে কি এই প্রখ্যাত অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ তাহলে ওয়েলথ অফ নেশন যে তার গ্রন্থ ছিল, সেখানে কিন্তু এই ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার কথা উল্লেখ করেছেন। যত টাকা, যত তুমি ইনভেস্ট করবে, যত তুমি ক্যাপিটাল খরচ করবে, ইনভেস্ট করবে, তত বেশি সেখান থেকে মুনাফা কিন্তু তুমি অর্জন করতে পারবে। নেক্সট দেখো আদেশমূলক অর্থনীতি। এই অর্থনীতি পুরোপুরিভাবে সরকারের উপর নির্ভরশীল, বেসরকারি সংস্থা এই অর্থনীতিতে কোনো রকম ভূমিকাই নেই। তাহলে আদেশমূলক অর্থনীতিটা বলতেই পারি আমরা, এটা পুরোপুরিভাবে সরকারের উপর নির্ভরশীল, সরকার ছাড়া এখানে কোনো কথা হবে না, পুরোপুরিভাবে সরকারের মানে উপর কাজ করবে, কোনো রকম বেসরকারি সংস্থা এখানে উল্লেখ পর্যন্ত হবে না। এরকম কে আছে? ইউএসএসআর পুরো নাম কি? ইউনাইটেড স্টেট অফ সোভিয়েত রাশিয়া। আছে নর্থ কোরিয়া। এই দেশগুলোতে কিন্তু এই আদেশমূলক অর্থনীতি চলে, অর্থাৎ কমান্ড ইকোনমি কিন্তু সেখানে চলে। নেক্সট দেখো সামাজিক অর্থনীতি। জার্মান দার্শনিক কার্ল মার্কস 1818 থেকে 1883 এর ঐতিহাসিক তত্ত্ব হলো রাষ্ট্রীয় অর্থনীতি বা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। রাষ্ট্রীয় অর্থনীতি বা একদম দেশের জন্য অর্থনীতি বা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার কথা বলেছিল। এই অর্থনীতিতে কোনো মুনাফার আশা করা হয় না, জাস্ট সেবা করার জন্য বলতে পারো। দেখো বলা রয়েছে সামাজিক অর্থনীতি, সামাজিক সোশ্যাল ইকোনমি, যেটা এটার মাধ্যমে কিন্তু কোনো মুনাফার অর্জনের কথা বলা হয় না, জাস্ট কোনো একটা দেশকে সাহায্য করা বা সেখানের গরিব দুঃখীদের কাছে সাহায্য পৌঁছে দেওয়াই হলো বলতে পারো এই সামাজিক অর্থনীতির কাজ। দেখো সামাজিক চাহিদার উপর ভিত্তি করে যোগান দেওয়া হয়, সামাজিক চাহিদা যদি থেকে থাকে তাহলে সেখানে যোগান দেওয়া হয়ে থাকে, এই সামাজিক অর্থনীতির মূল উদ্দেশ্য। নেক্সট দেখো মিশ্র অর্থনীতি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1929 সালে বাজারে অর্থনীতির সীমাবদ্ধতার কথা উপলব্ধ করে, বাজার যে অর্থ ব্যবস্থা তার উপলব্ধির কথা মাথায় রেখে অর্থনীতিবিদ কেইনেস অর্থনৈতিক ক্ষেত্রে সরকারি নিয়ন্ত্রণের উপর জোর দেন। এবার অর্থনীতিবিদ যে কেইনেস ছিলেন, তিনি কি করেছিলেন? অর্থনৈতিক ক্ষেত্রে সরকারের নিয়ন্ত্রণের উপর কিন্তু জোর দেন। অর্থনৈতিক ক্ষেত্রে সরকারের নিয়ন্ত্রণ কি রয়েছে তার উপর কিন্তু জোর দিয়ে থাকেন। মিশ্র অর্থনীতি বলতে বোঝায় এমন এক অর্থ ব্যবস্থা যেখানে অর্থনৈতিক কার্যকলাপ সরকারি ও বেসরকারি ক্ষেত্রে সহাবস্থান লক্ষ্য করা যায়। মিশ্র অর্থনীতি বলতে তাহলে এমন একটা অবস্থাকে বোঝায় যেখানে কিনা অর্থনৈতিক কার্যকলাপে সরকারি ও বেসরকারি উভয়দের কিন্তু লক্ষ্য করা যায়, বলতে পারো এখানে 50-50। ঠিক আছে, এই মিশ্র অর্থনীতির ক্ষেত্রে যেখানে দেখো সরকারি ও বেসরকারি ক্ষেত্রে সহাবস্থান লক্ষ্য করা যায়। ভারত মিশ্র অর্থনীতির নীতি গ্রহণ করে 1948 সালে। তাহলে কিন্তু কি আমরা বুঝতে পারলাম যে ভারতের অর্থ ব্যবস্থা কেমন? মিশ্র অর্থনীতি, অর্থাৎ মিক্সড ইকোনমি। ঠিক আছে, তোমরা অবশ্যই মনে রাখবে এটা 1948 সালে কিন্তু এই মিশ্র অর্থনীতি ভারত গ্রহণ করেছিল। এরপর দেখো খোলা বাজার অর্থনীতি। এই অর্থনীতির কোনো নির্দিষ্ট সীমানা থাকে না, আমদানি ও রপ্তানি হয় দীর্ঘ। এই যে এটা যে ইকোনমিটা আছে খোলা বাজার অর্থনীতি, ঠিক আছে, এটা এই অর্থনীতিটার মধ্যে কোনো রকম আমদানি রপ্তানি কোনো বাধা নিষেধ থাকবে না, যে যেখানে ইচ্ছা সেখানে বা আমদানি করতে পারবে বা কোনো কিছু রপ্তানি করতে পারবে, সেখান থেকে আমদানি বা রপ্তানি করতে পারবে। ঠিক আছে, এই খোলা বাজার অর্থনীতির মধ্যে পড়ে। এরকম কোনো দেশ কিন্তু এক্সিস্ট করে না সেভাবে, সেজন্য কোনো দেশের উদাহরণ এখানে দেওয়া নেই। আবদ্ধ বাজার অর্থনীতি, এটা বলতে পারো একটা ক্লোজড ইকোনমি। এটা এই অর্থনীতি একটি নির্দিষ্ট সীমানার মধ্যে আবদ্ধ থাকে, একটা নির্দিষ্ট সীমানা থাকে। আগেরটা যেমন কি ছিল, ওপেন মার্কেট ছিল, সেটা কিন্তু একদম কি খোলা বাজার অর্থনীতি ছিল। তো সেখানে কোনো রকম সীমানা থাকে না, যেখানে ইচ্ছা সেখানে আমদানি করা যেতে পারে, রপ্তানি করা যেতে পারে। এই নির্দিষ্ট সীমানা কোনোভাবেই পার করা যায় না। এই যে আবদ্ধ বাজার অর্থনীতিটা, এটা কোনোভাবেই কিন্তু পার করা যায় না, যে সীমানা থাকবে ওই সীমানার মধ্যেই থাকতে হবে। ধরে নাও তোমাদের ওখানে বর্তমানে যে সবজিগুলো হচ্ছে, সবজি চাষ হচ্ছে, শসা, ঝিঙা,
এই সমস্ত যে সবজিগুলো চাষ হচ্ছে, এই সবজিগুলোতে তোমাদের যে লোকাল বাজার আছে ঠিক করে দেওয়া হলো। তোমাদের ওখানে একটা তৈরি করা হলো এরকমভাবে, লোকাল বাজার থেকে বলা হলো যে যে সবজি উৎপাদিত হবে বা কৃষকরা যে সবজি উৎপাদন করবে সেগুলো লোকাল বাজারে বিক্রি করতে হবে, কোনো বড় শহরে নিয়ে যাওয়া যাবে না। তাহলে কি সেই ক্ষেত্রে এটা আবদ্ধ বাজারের মধ্যে হতে পারে। ঠিক আছে, জাস্ট উদাহরণ দিলাম তোমাদের। অর্থনীতির আমদানি ও রপ্তানি হয় খুবই অল্প, আমদানি রপ্তানিটা একদমই মানে ছোট হয়, বা খুব কম জায়গা যেহেতু পায়, আমদানি রপ্তানিটা হবে কিভাবে? কোনো জায়গায় অনেক দূর থেকে কোনো সবজি বা পণ্যদ্রব্য আসতে পারছে না, তাই না? এই অর্থনীতিতে জিডিপি ও জিএনপি সমান হয়। গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট আর গ্রস ন্যাশনাল প্রোডাক্ট দুটোই তাহলে সমান হয়, যেহেতু আমদানি রপ্তানি একই রকম। এরপরে দেখো বিভিন্ন অর্থনৈতিক ক্ষেত্র, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ক্ষেত্রগুলো থেকে প্রচুর প্রশ্ন আসে। প্রথমে দেখো রয়েছে প্রাথমিক ক্ষেত্র বা প্রাইমারি সেক্টর, যেটা কিনা কি এগ্রিকালচারাল সেক্টর। দেখো বলতে সেই সকল অর্থনৈতিক কার্যকলাপকে বোঝায় যেখানে প্রাকৃতিক সম্পদের সরাসরি ব্যবহার করা হয়। প্রাকৃতিক সম্পদ সরাসরি ব্যবহার করা হয়, যেখানে প্রকৃতিকে সরাসরিভাবে কাজে লাগানো হয়, সেই সম্পদগুলোই হলো কি এখানে প্রাথমিক ক্ষেত্রের মধ্যে রয়েছে। ঠিক আছে, যেমন দেখো এগ্রিকালচার অর্থাৎ কৃষি, ফরেস্ট্রি, ফিশিং, ফুয়েলস, মেটালস, মিনারেলস ইত্যাদি, এগুলো প্রত্যেকটাই কিন্তু তাহলে নেচারের সঙ্গে যুক্ত, নেচারের সঙ্গে সম্পর্কিত, এই জন্য এই প্রাথমিক ক্ষেত্রের মধ্যে এসব রয়েছে। ঠিক আছে, দেখো প্রাথমিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত কর্মীদের লাল রঙের শ্রমিক বলা হয়, রেড কলার ওয়ার্কার তাহলে বলা হয়ে থাকে এই প্রাথমিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত কর্মীদের। এখানে তোমরা এগ্রিকালচার দেখতে পাচ্ছ। এগ্রিকালচার মানে যে শুধুমাত্র ফসল ফলানো তা কিন্তু না, এখানে অ্যানিম্যাল হাজবেন্ডারি হতে পারে, এখানে কোনো পশুপালন হতে পারে। ঠিক আছে, তার ফরেস্ট্রির মধ্যে যে শুধুমাত্র ফরেস্ট লাগানো হবে তা না, এখানে কিন্তু চা বাগানের কথা উল্লেখ থাকতে পারে। প্রত্যেকটা কিছু এখানে যেগুলো সরাসরি প্রকৃতির সঙ্গে সেগুলো সম্পর্কিত, প্রত্যেকটা কিছুই কিন্তু এই প্রাথমিক ক্ষেত্রের মধ্যে রয়েছে। এরপর দেখো মধ্যম ক্ষেত্র বা ম্যানুফ্যাকচারিং বা ইন্ডাস্ট্রিয়াল সেক্টর। এই ক্ষেত্রে প্রাথমিক কৃষিক্ষেত্রের উপর উৎপাদিত পণ্যকে কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়। অর্থাৎ এই যে প্রাথমিক ক্ষেত্রে যে সমস্ত কাঁচামালগুলো তৈরি হলো, যে সমস্ত সবজি বা যে সমস্ত উৎপাদিত যে দ্রব্য, সেগুলোকে এই মধ্যম ক্ষেত্রের মধ্যে কি করা হয়? কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়। কাঁচামাল হিসেবে ব্যবহার করার পর একটা ফাইনাল গুডসের আকার দেওয়া হয়। দেখো যেমন ব্রেড, বিস্কিট, কেক ইটিসি। তাহলে এই যে ব্রেড, বিস্কিট, কেক এগুলো কি সরাসরি গাছে ধরে? অবশ্যই না। তাহলে এগুলোর জন্য কি করতে হয়? এটা সরাসরি গাছে ধরে না, এটার জন্য কি প্রসেসিং এর দরকার আছে। প্রসেসিংটা করে থাকে কে? এই মধ্যম ক্ষেত্র বা ইন্ডাস্ট্রিয়াল সেক্টর করে থাকে। আচ্ছা দেখো এই মধ্যম ক্ষেত্রের সঙ্গে যুক্ত কর্মীদের নীল রঙের শ্রমিক কিন্তু বলা হয়ে থাকে। নেক্সট দেখো পরিষেবা বা তৃতীয় ক্ষেত্র, বলতে বোঝায় সেই সকল অর্থনৈতিক কার্যকলাপ যেখানে নানা রকম পরিষেবা উৎপাদিত হয়। পরিষেবা উৎপাদিত হয়। ঠিক আছে, ভালো করে বুঝবে। দেখো ভারতীয় অর্থনীতি 50% এই ক্ষেত্র থেকে আসে, পরিষেবা ক্ষেত্র থেকে আসে। তাহলে ভারতীয় অর্থনীতির 50% খুবই গুরুত্বপূর্ণ, এডুকেশন, ব্যাংকিং, ইন্স্যুরেন্স, ট্রান্সপোর্টেশন, ট্যুরিজম ইত্যাদি। এবার দেখো আমরা প্রথমটাতে করলাম ফসল উৎপাদন করলাম, দ্বিতীয়টাতে সেই ফসল থেকে একটা পণ্যদ্রব্য তৈরি করলাম, ব্রেড বিস্কিট তৈরি করলাম। এবার সেই ব্রেড বিস্কিট বাড়িতে রাখলেই তো হবে না, বাজারজাত করতে হবে, তো বিক্রি করতে হবে, তো কোম্পানি থেকে কোনো একটা ইন্টারন্যাশনাল শপে নিয়ে যেতে হবে। তো এর জন্য কি দরকার? ট্রান্সপোর্টেশন দরকার রয়েছে। এই যে ট্রান্সপোর্টেশন, ইন্স্যুরেন্স, ব্যাংকিং, এই সমস্ত কি পরিষেবা দিয়ে থাকে আমাদের। এমনকি যে ডেলিভারি দাদা আমাদের বাড়িতে এসে আমাদের পছন্দের প্রোডাক্টটা কোনো একটা অনলাইন শপিং অ্যাপ থেকে যদি আমরা যেটা কিছু অর্ডার করছি, আমার বাড়িতে এসে দিয়ে যাচ্ছে যে ডেলিভারি দাদা, সেও কিন্তু এই পরিষেবা ক্ষেত্রের সঙ্গেই যুক্ত। ঠিক আছে, দেখো এগুলিকে বলা হয় ইনটেনজিবল গুডস। পরিষেবা ক্ষেত্রের সঙ্গে যুক্ত কর্মীদের গোলাপি রঙের শ্রমিক বলা হয়ে থাকে, অর্থাৎ পিঙ্ক কালার ওয়ার্কার কিন্তু এই পরিষেবার ক্ষেত্রের সঙ্গে যুক্ত কর্মীদের বলা হয়ে থাকে। চতুরাত্মক ক্ষেত্র বা কোয়াটারনারি সেক্টর, বলতে বোঝায় সেই সকল অর্থনৈতিক কার্যকলাপ যেখানে জ্ঞানের প্রয়োজন রয়েছে। এই যে 3 নাম্বার পর্যন্ত যখন দেখলাম আমরা পরিষেবা ক্ষেত্র, এখানে কিন্তু কোথাও জ্ঞান বা নলেজের কথা উল্লেখ নেই। এখানে দেখো চতুরাত্মকটার ক্ষেত্রে কিন্তু জ্ঞানের প্রয়োজন রয়েছে। দেখো যেমন রয়েছে কালচার অর্থাৎ সংস্কৃতি, ইনফরমেশন তথ্য, টেকনোলজি প্রযুক্তি, প্ল্যানিং পরিকল্পনা, এডুকেশন শিক্ষা। এই চতুরাত্মক ক্ষেত্রের সঙ্গে যুক্ত কর্মীদের সাদা রঙের শ্রমিক কিন্তু বলা হয়ে থাকে।
তাহলে এই চতুরাত্মক ক্ষেত্রের সঙ্গে যুক্ত কর্মীদের সাদা রঙের শ্রমিক বলে। এরা তাহলে কারা? এরা হলো সেই সব ব্যক্তি যাদের জ্ঞানের দরকার আছে, যাদের নলেজ রয়েছে, তারাই এই চতুরাত্মক ক্ষেত্রের সঙ্গে যুক্ত। ঠিক আছে, মাথায় রাখবে এটা। কালচার অর্থাৎ সংস্কৃতি রয়েছে, ইনফরমেশন, টেকনোলজি। দেখো, চিন্তা করে দেখো, প্রত্যেকটার জন্য কিন্তু জ্ঞান দরকার। জ্ঞান ছাড়া এই চতুরাত্মক ক্ষেত্রের মধ্যে কিন্তু অংশগ্রহণ করা যাবে না। নেক্সট দেখো, পঞ্চম বিষয়ক বিভাগ বা কুইনারি সেক্টর বলতে বোঝায় যে সকল অর্থনীতিতে সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন আছে, যারা আমাদের সিদ্ধান্ত দিয়ে থাকে। সিদ্ধান্ত গ্রহণের উপর অর্থনৈতিক উন্নতি সাধিত হয়। সিদ্ধান্ত গ্রহণের উপরই তাহলে অর্থনীতির যে উন্নতি আছে সেটা সাধিত হয়। যেমন কি আছে, গভর্নমেন্ট অর্থাৎ সরকার, মিডিয়া, খবরের চ্যানেলগুলো যেগুলো রয়েছে, ইউনিভার্সিটি, ইটিসি, এরা তাহলে কি করে? এই পঞ্চম বিষয়ক বিভাগ বা আমাদের কিন্তু কি সিদ্ধান্ত দিয়ে থাকে, যে কোনো একটা কিছু সম্পর্কে আমাদের ধারণা দিচ্ছে, সিদ্ধান্ত দিচ্ছে। পঞ্চম ক্ষেত্রের সঙ্গে যুক্ত কর্মীদের সোনালী রঙের শ্রমিক বলা হয়ে থাকে, গোল্ড কলার ওয়ার্কার তাহলে বলা হয়ে থাকে এই পঞ্চম বিষয়ক বিভাগের শ্রমিকদের। ঠিক আছে, তাহলে একদম তোমরা প্রথম থেকে এই যে প্রাথমিক ক্ষেত্র থেকে একদম শেষ পর্যন্ত যেটা রয়েছে এই পঞ্চম বিষয়ক বিভাগ পর্যন্ত ভালো মতন পড়বে, যেখানে কোন রঙের শ্রমিক বলা হয়ে থাকে এগুলো প্রত্যেকটা ভালো মতন দেখবে। আশা করা যায় এর বাইরে যা কিছু যদি কিছু থাকে সেগুলো তোমাদের কিন্তু আমি এরপরে যে এমসিকিউটা আলোচনা হবে সেটাতে তোমরা বুঝতে পারবে। আশা করব এখানে তোমাদের কোনো সমস্যা নাই। যদি কোনো সমস্যা থেকে থাকে তোমরা কমেন্ট করতে পারো, আমি কিন্তু সেই কমেন্টে অবশ্যই রিপ্লাই করব। ঠিক আছে, তো এখন কিন্তু আমরা এখান থেকে কিছু এমসিকিউ প্রশ্ন দেখে নিব। তো চলো প্রথম প্রশ্ন দেখে নাও। অর্থনীতিতে সম্পদের বিজ্ঞান বলেছেন কে? অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান বলেছেন কে? অপশন এতে রয়েছে আলফ্রেড মার্শাল, বিতে রয়েছে অ্যাডাম স্মিথ, সিতে রয়েছে কেইনিস, ডিতে রয়েছে কার্ল মার্কস। তাহলে অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান বলেছেন অ্যাডাম স্মিথ। তোমরা এই প্রশ্নটা কিন্তু প্রথমে পেয়েছিলে, তাই তো? অর্থনীতিকে তাহলে সম্পদের বিজ্ঞান বলেছেন অ্যাডাম স্মিথ, যে কিনা আধুনিক অর্থনীতির জনক, তাই তো? নেক্সট প্রশ্ন, ওকিওস কথার আক্ষরিক অর্থ কি? ঘর, ব্যবসা ক্ষেত্র, দোকান নাকি শিল্প? তাহলে কি ওকিওস কথার অর্থ কি? ঘর, তাই তো? তাহলে এই যে ওকিওস কথার অর্থ তাহলে ঘর। নেক্সট দেখো, অর্থনীতির কয়টি শাখা বর্তমান? একটি, দুইটি, তিনটি নাকি চারটি? কয়টি শাখা বর্তমান? তাহলে অ্যান্সার হয়ে যাবে দুইটি শাখা বর্তমান। কি? মাইক্রো আর ম্যাক্রো, দুটি শাখা তাহলে বর্তমান অর্থনীতির। নেক্সট প্রশ্ন, ভারতীয় অর্থনীতি কি রূপ? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আদেশমূলক, সামাজিক, মুক্ত নাকি মিশ্র? তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে ভারতীয় অর্থনীতি মিশ্র, তাই তো? 1948 সালে ভারত তাহলে এই মিশ্র অর্থনীতিটা কিন্তু ধারণাটা গ্রহণ করেছিল। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন অর্থনীতিতে বাণিজ্যিক কোনো বাধা থাকবে না? অপশন এতে রয়েছে আবদ্ধ বাজার অর্থনীতিতে, বিতে রয়েছে সামাজিক অর্থনীতিতে, সিতে রয়েছে আদেশমূলক অর্থনীতিতে নাকি খোলা বাজার অর্থনীতিতে? তাহলে প্রথমটা আবদ্ধ বাজার অর্থনীতি, যেখানে ক্লোজড ইকোনমির কথা বললাম, যেখানে একদম বাণিজ্যিক অবশ্যই বাধা থাকবে, নির্দিষ্ট জায়গায় আমরা আমাদের উৎপাদিত ফসল বা উৎপাদিত পণ্যদ্রব্য বিক্রি করতে পারবো না, তাহলে এটা হবে না। সামাজিক অর্থনীতি, এখানে কিন্তু লাভের আশা করাই হয় না, বলাই হয়েছে তোমাদের। আদেশমূলক অর্থনীতি, পুরোপুরি সরকারের উপর হস্তক্ষেপ আছে, সরকারই এটা কাজ করে থাকবে, কোনো বেসরকারি সংস্থা এখানে কাজ করবে না। তাহলে অ্যান্সার কি হবে? অপশন ডি, খোলা বাজার অর্থনীতি, কিন্তু অর্থনীতি বাণিজ্যিক কোনো বাধা থাকবে না। নেক্সট প্রশ্ন, ভারত মিশ্র অর্থনীতি গ্রহণ করে কত সালে? কিছুক্ষণ আগেই বললাম 1948 সালে, এখানে আর কিছু অপশনগুলো বলছি না। নেক্সট প্রশ্ন, নিম্নের কোন দেশে আদেশমূলক অর্থনীতির প্রচলন আছে? আদেশমূলক অর্থনীতির প্রচলন আছে নিম্নের কোন দেশে? অপশন এতে রয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্রে, বিতে রয়েছে উত্তর কোরিয়ায়, সি জাপানে, ডি ভারতে। আমরা জানি ভারতে মিশ্র অর্থনীতি আছে। আমেরিকাতে ফার্স্ট যেটা আছে খোলা বাজার অর্থনীতি আছে, প্রথমটা। এবার জাপানেরটা জানি না, উত্তর কোরিয়ারটা জানি না, তাহলে অ্যান্সার কি হবে? অপশন বি, উত্তর কোরিয়া। যেটার সঙ্গে যদি উত্তর কোরিয়া না থাকে, এখানে ইউএসএসআর থাকতো, তাহলে কিন্তু অ্যান্সার ইউএসএসআরও হতে পারত। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, কোন বিভাগের কর্মীদের লাল রঙের শ্রমিক বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন।
সেটা লাল রং না থেকে গোলাপি রং থাকতে পারতো, সাদা রং থাকতে পারতো। ঠিক আছে, জাস্ট দেখো প্রাথমিক বিভাগ, মাধ্যমিক বিভাগ, তৃতীয় গঠন সংক্রান্ত বিভাগ নাকি অপশন ডি পঞ্চম বিষয়ক বিভাগ। তাহলে কোন বিভাগের কর্মীদের লাল রঙের শ্রমিক বলা হয়? অ্যান্সার হয়ে যাবে অপশন এ প্রাথমিক বিভাগের কর্মীদের কিন্তু এই লাল রঙের শ্রমিক বলা হয়, যারা প্রাকৃতিক থেকে বা প্রকৃতি থেকে সরাসরিভাবে কোনো একটা কিছুকে কাজে লাগিয়ে তারা তাদের জীবিকা নির্বাহ করে, সেটাই কিন্তু এই প্রাথমিক বিভাগ, যারা কিনা লাল রঙের শ্রমিকের মধ্যে পড়ে। নেক্সট দেখো, ভারতের জিডিপি সবচেয়ে বেশি অংশ আসে কোন বিভাগ থেকে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ভারতের জিডিপি সবচেয়ে বেশি অংশ আসে তাহলে কোন বিভাগ থেকে? অপশন এ প্রাথমিক বিভাগ, বি মাধ্যমিক বিভাগ, সি তৃতীয় গঠন সংক্রান্ত বিভাগ, ডি 5 বিষয়ক বিভাগ। তাহলে কোন বিভাগ থেকে আসে? তো এটা অ্যান্সার হয়ে যাবে অপশন সি তৃতীয় গঠন সংক্রান্ত বিভাগ থেকে কিন্তু ভারতের জিডিপির সবচেয়ে বেশি অংশ আসে। ঠিক আছে, তৃতীয় গঠন সংক্রান্ত বিভাগ মানে কোনটা? সার্ভিস সেক্টর, যেখানে সার্ভিস সেক্টর থেকে বলা হয়েছে 50% ভারতীয় জিডিপির 50% এই সার্ভিস সেক্টর থেকে কিন্তু আসে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, চতুরাত্মক বিভাগের কর্মীদের কি রঙের শ্রমিক বলা হয়? চতুরাত্মক, জাস্ট আগের প্রশ্নটা থেকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। জাস্ট তখন সেখানে কিছু লাল রঙের শ্রমিকরা কোন বিভাগের মধ্যে পড়ে, এবার এখানে বলা হচ্ছে চতুরাত্মক, মানে জাস্ট উল্টো, প্রশ্ন উল্টি দিয়েছে। অপশন এতে রয়েছে নীল রঙের শ্রমিক, বি গোলাপি রঙের শ্রমিক, সি সোনালী রঙের শ্রমিক, ডি সাদা রঙের শ্রমিক। তার অ্যান্সার হবে অপশন ডি সাদা রঙের শ্রমিক। ঠিক আছে, চতুরাত্মক বিভাগের কর্মীদের সাদা রঙের শ্রমিক কিন্তু বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, আবদ্ধ বাজার অর্থনীতি হলো সেই অর্থনীতি, অর্থাৎ জানতে চাওয়া হয়েছে আবদ্ধ বাজার অর্থনীতিটা কি রূপ বা কেমন, এটাই জানতে চাওয়া হয়েছে। দেখো শুধুমাত্র রপ্তানি সঞ্চালিত হয়, মানে শুধু কি রপ্তানি করা যায় আবদ্ধ বাজার অর্থনীতি থেকে? বিতে রয়েছে বাজেট ঘাটতি কম হয়, সিতে রয়েছে শুধুমাত্র আমদানি সঞ্চালিত হয়, একটাতে রপ্তানি একটাতে আমদানি, আর ডিতে কোনো বিদেশি বাণিজ্য নেই। তার অ্যান্সার কি হয়ে যাবে? অপশন ডি কোনো বিদেশি বাণিজ্য নেই, একদম একটা নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ, একদম লোকাল বা দেশীয় যে বাজার সেটাকে বলা যেতে পারে এই আবদ্ধ বাজার অর্থনীতি একটা উদাহরণ, যেখানে কোনো বিদেশি বাণিজ্য নেই, জাস্ট একদম লোকাল লোকজন সেই বাণিজ্য করে থাকবে। নেক্সট প্রশ্ন দেখো, মুক্তবাজার অর্থনীতির আওতায় পড়ে, মুক্তবাজার অর্থনীতির মধ্যে পড়ে পুঁজিবাদ, সমাজতন্ত্র, মিশ্র অর্থনীতি, না উপরে কোনোটিই নয়? মুক্তবাজার, ঠিক আছে, ভালো করে বুঝবে, মুক্তবাজার অর্থনীতির মধ্যে পড়ে, আওতায় পড়ে। দেখো অপশন এ হবে পুঁজিবাদ। ঠিক আছে, পুঁজিবাদটা তাহলে মুক্তবাজার অর্থনীতির আওতায় পড়ে। নেক্সট প্রশ্ন, আধুনিক অর্থনীতির জনক কে? অপশন এ রেগনার ফিঞ্চ, বি আলফ্রেড মার্শাল, সি অ্যাডাম স্মিথ, ডি অমর্ত্য সেন। আর অ্যান্সার হবে অপশন সি অ্যাডাম স্মিথ, আগেই বলা রয়েছে। নিম্নের কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত কর্মীদের সোনালী রঙের শ্রমিক বলা হয়? প্রাথমিক ক্ষেত্র, চতুরাত্মক ক্ষেত্র, পঞ্চম ক্ষেত্র, নাকি অপশন ডি ষষ্ঠ ক্ষেত্র? তাহলে কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত কর্মীদের সোনালী রঙের শ্রমিক বলা হয়ে থাকে? তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে অপশন সি পঞ্চম ক্ষেত্রের সঙ্গে যুক্ত কর্মীদের সোনালী রঙের কিন্তু শ্রমিক বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, কোন অর্থনীতিতে জিডিপি ও জিএনপি সমান হয়? দেখো জিডিপি আর জিএনপি কোন অর্থনীতিতে সমান হয়? প্রথমে আছে খোলা বাজার অর্থনীতি, বিতে আছে আবদ্ধ বাজার অর্থনীতি, সিতে আছে সামাজিক অর্থনীতি, আর ডিতে কিন্তু রয়েছে আদেশমূলক অর্থনীতি। তাহলে এই কোন অর্থনীতিতে তাহলে জিডিপি আর জিএনপিটার ক্ষেত্রে সমান দেখা যায়? তার অ্যান্সার হয়ে যাবে অপশন বি আবদ্ধ বাজার অর্থনীতি। আবদ্ধ বাজার যে অর্থনীতি রয়েছে, ঠিক আছে, তার ক্ষেত্রে কিন্তু একদম জিডিপি আর জিএনপিটা পুরোপুরি সমান কিন্তু দেখা যায়। নেক্সট দেখো, ওয়েলথ অফ নেশনস গ্রন্থটি কার লেখা? অপশন এ আলফ্রেড মার্শাল, বি কার্ল মার্কস, সি অ্যাডাম স্মিথ, ডি কেইনেস। তাহলে ওয়েলথ অফ নেশনস গ্রন্থটি কার লেখা? এটা অ্যান্সার হয়ে যাবে অপশন সি অ্যাডাম স্মিথের লেখা কিন্তু ওয়েলথ অফ নেশনস গ্রন্থটি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই তোমরা এটাকে প্রশ্নটাকে স্ক্রিনশট করবে। নেক্সট প্রশ্ন দেখো, ইকোনমিক্স শব্দটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? অপশন এ স্পেন, বি ইংল্যান্ড, সি রোম, ডি গ্রিস। তাহলে ইকোনমিক শব্দটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? ইকোনমিক শব্দটি কিন্তু নেওয়া হয়েছে গ্রিস থেকে। ঠিক আছে, ইকোনমিক শব্দটি তাহলে গ্রিস থেকে নেওয়া হয়েছে। এরপর অ্যান এসে অন দ্য নেচার অ্যান্ড সিগনিফিকেন্স অফ ইকোনমিক সায়েন্স গ্রন্থটি কার লেখা? রেগনার ফিঞ্চ,
আলফ্রেড মার্শাল, অ্যাডাম স্মিথ, এল রবিন্স। তাহলে এই অ্যান এসে অন দ্য নেচার অ্যান্ড সিগনিফিকেন্স অফ ইকোনমিক সায়েন্স গ্রন্থটি কার লেখা? এটা অ্যান্সার হবে অপশন ডি, এল রবিন্সের লেখা কিন্তু এই বইটি, বিখ্যাত একটি অর্থনীতির বই। নেক্সট প্রশ্ন, ভারতে পরিকল্পিত অর্থনীতি কোন ব্যবস্থার উপর ভিত্তি করে? পরিকল্পিত অর্থনীতি, প্ল্যান্ড ইকোনমি। অপশন এ পুঁজিবাদী ব্যবস্থা, বি ঐতিহ্যগত ব্যবস্থা, সি কমান্ড সিস্টেম, ডি সমাজতান্ত্রিক ব্যবস্থা। কার উপর নির্ভর করে এই পুঁজিবাদী অর্থনীতিটা, পরিকল্পিত অর্থনীতিটা? তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি, সমাজতান্ত্রিক ব্যবস্থার উপর নির্ভর করে এই পরিকল্পিত অর্থনীতির ব্যবস্থাটা। লাস্ট প্রশ্ন দেখো, মিশ্র অর্থনীতি মানে কি? অপশন এতে রয়েছে যেখানে কৃষি ও শিল্পকে সমান গুরুত্ব দেওয়া হয়। বিতে দেখো রয়েছে যেখানে জাতীয় অর্থনীতি বেসরকারি খাতের পাশাপাশি সরকারি খাত বিদ্যমান। সিতে দেখো রয়েছে যেখানে জাতীয় অর্থনীতিতে স্বদেশী ভারী শিল্পের মাধ্যমে বিশ্বায়নে স্থানান্তরিত হয়। নাকি অপশন ডি, যেখানে কেন্দ্র এবং রাজ্যগুলি অর্থনৈতিক পরিকল্পনা উন্নয়নের সমান অংশীদার। তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি, যেখানে জাতীয় অর্থনীতিতে বেসরকারি খাতের পাশাপাশি সরকারি খাত বিদ্যমান, যেখানে 50-50 রয়েছে, সেটাকেই বলা হয়েছে এই মিশ্র অর্থ ব্যবস্থা, তাই তো? যেটা বি নাম্বারে রয়েছে জাতীয় অর্থনীতিতে বেসরকারি খাতের পাশাপাশি সরকারি খাত কিন্তু বিদ্যমান, সেটা তাহলে মিশ্র অর্থ ব্যবস্থার মধ্যে পড়ে। তো এই গেল আজকে তোমাদের অর্থনীতির ভূমিকার ক্লাসটি। এখান থেকে তোমাদের যথাসম্ভব এমসিকিউ করিয়ে দেওয়া হলো। তোমরা যদি পুরো ক্লাসটা দেখে থাকো, ডিটেলস ক্লাসটা দেখে থাকো, তাহলে তোমাদের আশা করা যায় এখানে এমসিকিউগুলো বুঝতে কোনো রকম সমস্যাই হবে না। আমি আরেকবার বলছি, তোমরা যারা ডাব্লিউবির প্রিপারেশন নিচ্ছ, তোমাদের 2.5 থেকে 3 মাসের মধ্যে সিলেবাস আমরা কমপ্লিট করাবো। তোমাদের বন্ধুবান্ধব যারা ডাব্লিউবির প্রিপারেশন নিচ্ছে তাদের কাছে কিন্তু অবশ্যই আমাদের এই রুটিনটা, যে তোমাদের সেকেন্ড স্লাইডে আমি দিলাম, সেই রুটিনটা তোমাদের বন্ধুবান্ধবকে দিয়ে দিবে, যাতে তারাও বাংলা ডিফেন্স একাডেমিতে ক্লাস করে একটা উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে পারে। সেটার দিকে তোমরাও কিন্তু তোমার বন্ধুকে সাহায্য করবে। আর তোমাকেও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিও।